সামরিক ফ্রন্টে নয়, সাংস্কৃতিক ফ্রন্টে। সাংস্কৃতিক ফ্রন্টে আগে আমরা পরাজিত হয়েছি, তারপরে আমাদের রাজনৈতিক পরাজয় এসেছে। আমাদের 400 বছরের বাঙালি পাল শাসনামলের পতন হয়েছে সাংস্কৃতিক পথে, এবং 1757 সালে সবাই আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা আনোয়ার চৌধুরী, বিশিষ্ট গায়িকা এবং মঞ্চ উপবিষ্ট সুধীজন, উপস্থিত সাংস্কৃতিক প্রেমী ভাই ও বোনেরা, 5ই আগস্টের বিপ্লবের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকের এই অবস্থার একটা পরিবর্তন, এবং এই পরিবর্তনের জন্যই আজকে এই উদ্যোগ। যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাই, যে জাতীয়তাবাদী চেতনা এবং চিন্তার বিকাশের সাথে সাংস্কৃতিক অঙ্গনে একটা পট পরিবর্তনের জন্য আপনাদের এই উদ্যোগ। প্রথমে সংস্কৃতি সম্পর্কে বেশ আলোচনা করা হয়েছে। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, সংস্কৃতিটা কি? আসলে সংস্কৃতি হলো আমার জীবন, আমার পরিবারে আমি কি করি, আমার সমাজে আমি কি করি, আমি কি চিন্তা করি, তার বহিঃপ্রকাশটা হলো সংস্কৃতি। এই সংস্কৃতিটা এখন বিজাতীয় সংস্কৃতির কবলে। আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন হয়, এবং তারই নেতৃত্বে জাতীয়তাবাদ আদর্শে বিশ্বের সংস্কৃতি বিকাশ করতে থাকে। কিন্তু আজকে সংস্কৃতি অঙ্গনগুলো চিন্তা করেন, সেগুলো কোন দ্বারে পরিচালিত হচ্ছে? বাংলা একাডেমি, তারপরে জাতীয় গ্রন্থকেন্দ্র, তারপরে শিশু একাডেমি, নাট্য
নাট্য সংগঠন, এই যে যতগুলো পাবলিক লাইব্রেরি থেকে আরম্ভ করে যতগুলো সংগঠন সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনে কাজ করছে, তারা কিন্তু জাতীয়তাবাদী আদর্শে থেকে অনেক জাতীয় গ্রন্থ কেন্দ্র তাদের বই ছাপিয়ে তাদেরকে ব্যবসায়ীদেরকে উপকার করার জন্য, টাকা উপার্জনের জন্য একই বই বিভিন্ন নামে প্রিন্ট করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আজকে এখন প্রশ্ন থাকবে, আজকে বাংলা একাডেমি কি ভূমিকা নেই, জাতীয় গ্রন্থ কেন্দ্র কি ভূমিকা নেই, শিল্পকলা একাডেমি কি ভূমিকা নেই, শিশু একাডেমি কি ভূমিকা নেই। আমরা আজকে দেখতে চাই জাতীয় আদর্শে তারা বিশ্বাস করে কিনা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে না ভারতীয় আদর্শ ধারণ করে। জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশি সংস্কৃতি যদি ধারণ করে থাকেন, তাহলে বাংলাদেশি শিল্প সাহিত্যকে উৎসাহিত করা হবে তাদের মেইন কাজ। এটা দেখার বিষয় রয়েছে। আজকে এই অনুষ্ঠানে আমি তো ভাবছিলাম বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র, পাবলিক লাইব্রেরি, এই সমস্ত ব্যক্তি যারা দায়িত্ব গ্রহণ করেছেন জুলাই বিপ্লব পরে, তারাই কেন উপস্থিত থাকবেন, তাদের চিন্তার চেতনা আমরা শুনবো। এই জাতীয় ধর্মের সাংস্কৃতিক বিকাশ কোথায় আছে, কিভাবে হবে, কতটুকু করবে, কিভাবে করবে। কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন 2-3টা নাটক, 2-3টা সিনেমা করার পরে কি উপদেষ্টা হয়ে গেছে। কয়েকটা সিনেমা করে উপদেষ্টা হয়ে গেছেন। এমন সিনেমা কার করেছেন? শেখ মুজিবুর রহমানের সিনেমা করেছেন, শেখ হাসিনার সিনেমা করেছেন, তিনি এখন উপদেষ্টা। আমরা এই অনুষ্ঠান থেকে দাবি করি অবিলম্বে এই ব্যক্তি এখান থেকে বিতাড়িত করা হোক, তার পদত্যাগ আমরা কামনা করি। কারণ আজকে শহীদের রক্তের সহিত বিশ্বাসঘাতকতা যারা করেছে, শহীদের রক্তের প্রতি যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের উচিত হবে অবিলম্বে তাকে এই উপদেষ্টা পরিষদ থেকে বিতাড়িত করা। কারণ এরা স্বৈরাচারী হাসিনা দোষক। 16 বছর ধরে হাসিনার গুণগান গিয়েছে, 16 বছর ধরে হাসিনা অর্থে টাকা পয়সা বড় মোটা তাজা হয়েছে। তাদেরকে কার ইঙ্গিতে, কার আশীর্বাদে তাকে উপদেষ্টা পরিষদে সদস্য করা হবে, এদের বিতাড়ন আমরা কামনা করি। আর একটা জিনিস, যারা আজকে উদ্যোগ নিয়েছেন, এর আগে আব্দুল মান্নান বলেছেন যে সাংস্কৃতিক একটা রূপরেখা, সাংস্কৃতিক কি, কিভাবে বাংলাদেশি সংস্কৃতি গড়ে উঠবে, তার একটা রূপরেখা গ্রহণ করা প্রয়োজন। এই রূপরেখা গ্রহণ না করলে আমাদের সাংস্কৃতিক গাইডলাইন আসবে না। এখন সংস্কৃতি হয়ে গেছে এই যে পয়লা বৈশাখে যে সংস্কৃতি চর্চা করা হয়, সেটা সত্যিকার অর্থে বাংলাদেশি মানুষের সংস্কৃতি না, এটা হলো হিন্দু ভারতীয় সংস্কৃতি। এটাকে এখন বাংলাদেশি সংস্কৃতি হিসাবে এটাকে রূপ দেওয়ার জন্য চেষ্টা চলছে। কাজে এই সংস্কৃতি উপযুক্ত করব, এর ব্যতিক্রম সত্যিকার বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংস্কৃতি, সেটাকে গড়ে তোলার জন্য প্রোগ্রাম এবং কর্মসূচি গ্রহণ করতে হবে। শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়ামে আকৃষ্ট করলে হবে না। যারা হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতি এই দেশে পরিচালনা করতে চায়, তাদের বিপরীতে সত্যিকার বাংলাদেশি জাতীয়তাবাদের সংস্কৃতি যেটা, সেটাকে ধারণ করতে হবে। এবং সেটাকে ধারণ করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে গ্রহণ করতে হবে। বাংলাদেশি জাতীয় ভিত্তিপ্রস্তর ধারণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আদর্শ ব্যতীত বাংলাদেশি সংস্কৃতি গড়ে উঠবে না। তাকে মডেল হিসেবে সামনে রাখতে হবে, তাকে অনুকরণ করতে হবে। তার আদর্শ এবং চিন্তার চেতনায় যে সংস্কৃতি গড়ে উঠবে, সেটা হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি সংস্কৃতি। সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের সকলের শিক্ষক মনে করি এবং একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ওনার সাথে আমার অনলাইনে 2-1বার টক শোতে কথা বলার সুযোগ হয়েছে, আজকে সরাসরি দেখলাম। আমাদের এখানে আজকে সভাপতিত্ব করছেন জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, জাতীয় সভাপতি, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্য জোট, এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাস্পদ সম্মানিত শ্রদ্ধেয় অতিথি বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দিত যে এত বড় একটি আয়োজন, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্য জোট, সেখানে আমাদের মতো ক্ষুদ্র ছোট ভাইদেরকেও উপস্থিত করা এবং আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করছি। আসলে আমাদের যুদ্ধটা ছিল এরকমই যে আমরা শুধুমাত্র যে বাংলাদেশে রাজনৈতিক আগ্রাসনের শিকার ছিলাম এমনটা কিন্তু নয়। বাংলাদেশে অনেকেই তালগোল পাকিয়ে ফেলেন, যখনই কোনো ধরনের আলোচনা হয় তখনই সবাই মনে করে যে রাজনৈতিক সমঝোতা। আমি একটু বোকা হয়ে ঘরে ছিলাম বলতে পারি। আমার এতদিন পরে রাস্তায় বের হয়ে মনে হলো যে আমি কোথায় আছি, আর কি বাংলাদেশ সত্যি আমি চিনতে পারছি না। ড্রাইভারকে বললাম
যে এটা কি মানে বাংলাদেশ নাকি, না আমার সব অচেনা মনে হচ্ছে। মানে ঘর থেকে না বার হওয়ার কারণ অনেকগুলো আছে, সেটা আমি এখন বলবো না, একটু মানসিকভাবে বিপর্যস্ত বলে দিই না। ঈদের রমজান ঈদের আগের দিন আমার হাজবেন্ড মারা গেছে, তো সেটা আমার জন্য আমার পরিবারের সবার জন্য প্রচন্ড ট্রমা হয়েছে। আমরা বলতে গেলে ঘর থেকে বেরিয়ে হয়ে আমি আমার ছেলে খুবই মানসিকভাবে দুর্বল এবং অসুস্থ হতে পারি। তো এত একটা ব্যাপারের পরে নাজমুল আমাকে বলেছে আপনাকে আসতেই হবে, আসতেই হবে। আমি জানি না কি বলবো, তো দেখা হবে সবার সঙ্গে। মাঝখানে যে একটা পট পরিবর্তন হলো, আমি যে বলতে চাই সবাইকে যে পট পরিবর্তন হওয়াটা হবে, এটা পৃথিবীর ইতিহাসের নিয়ম যে পট পাল্টাবে, কিন্তু পট পাল্টানোর সঙ্গে সঙ্গে আমরা যখন পাল্টে যাব, আমাদের নীতি পাল্টাবে, আমাদের মানসিকতা পাল্টাবে, এটা কিন্তু হওয়া যাবে না, কখনো হওয়া যাবে না। আমার যে নিজেকে প্রশ্ন করতে হবে, কথা বলতে নিজের সঙ্গে যে আমি কি করছি। আমার পট পাল্টাচ্ছে, ঝড়ো হওয়া এসে আমাকে এলোমেলো করে দিচ্ছে, কিন্তু আমি কি আসলে ঠিক আছে কিনা, অর্থাৎ আমি আমার নীতির সঙ্গে ঠিক আছি, আমি আমার চাহিদার সঙ্গে ঠিক আছি, আমি কি লোভ করে ফেলছি, আমি কি খুব বেশি আকাঙ্ক্ষা করে ফেলছি, আমি প্রলুব্ধ করছি। এই জিনিসগুলো নিজের সঙ্গে বুঝতে হবে। আমাকে যদি কেউ বলে তুমি মোটিভেট করো মানুষকে, তাহলে আমি বলবো যে আমি এভাবে মোটিভেট করতে চাই যে আমার ব্যক্তিগত চরিত্রটা কি রকম। আমি অভ্যস্ত বলে মানুষকে বলবো আমি খুব অভ্যস্ত, আমাকে আমার সাহায্য করবো, তাই কি করছি, নাকি আমার চাকরি মারামারি করবো আর আমি বলবো আমি সারা দে আমাকে। আমি যদি এতগুলো যুগের পর পাল্টালো, যদি এখন ডিজিটাল ফোন এলো, তারপরে আমরা বলছি যে জি-জেন যদি বলি, এটা আমাদের গর্ব করে বলার কথা। তো জি-জেনের আমি, জি-জেনের বাবা মা আমি, তো আমাদের দায়িত্ব বর্তাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা জায়গায়, যেটা পৃথিবীর সবার সঙ্গে তাল মিলে চলার কথা। তো সেখানে হয়ে যদি আমরা এখন যদি কাপড় ছেড়ে দিই, পাঞ্জাবি ছেড়ে দিই, একটুতে যদি মারামারি করি, একটু ভিতরে, এটা কি ঠিক আপনারা বলেন? ওটা ঠিক না হওয়া পর্যন্ত আমরা কি করে রাজনৈতিক পথ পাল্টানো যায়? বিদ্রোহ করবো, যে বিদ্রোহ করেছেন রাজনীতির মধ্যে দিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম কিভাবে Thank you.